আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। একটা হিন্দি সংবাদ ভাষ্য নিউজ কি পাঠশালা বিশ্বমঞ্চে ভারতের ভূমিকা কিভাবে বদলে যাচ্ছে তা নিয়ে কিছু জোরালো যুক্তি দিয়েছে। চলুন সেগুলোর গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা ধামাকাদার দাবি। নিউজ কি পাঠশালা বলছে বিশ্ব এখন ট্রাম্পের হুমকিকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। ভাবা যায়? মানে তাদের বক্তব্য হলো ট্রাম্পের কথার আর তেমন কোনো ওজনই নেই। তো প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন কি হলো? এই ভাষ্যটা কিন্তু সরাসরি আঙুল তুলেছে ভারতের দিকে। তাদের মতে এর পেছনের আসল কারণ হলো ভারতের শক্তির উত্থান। ব্যাপারটা বেশ মজার, তাই না? চলুন একটু তলিয়ে দেখি এই দাবির পেছনে যুক্তিটা কি। আচ্ছা, তাহলে প্রথম যে প্রমাণটা তারা দেখাচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের একটা যাকে বলে ইউ-টার্ন, মানে তার কূটনৈতিক আচরণে নাকি একটা বিরাট পরিবর্তন এসছে। কিভাবে? সেটাই এখন দেখব। এই যে দেখুন, দুটো দিকের তুলনা। আগে কি ছিল? ট্রাম্প ইউরোপকে শুল্কের হুমকি দিতেন, এমনকি গ্রিনল্যান্ড পাওয়ার জন্য শক্তি প্রয়োগের কথাও বলতেন। আর এখন সেই শুল্কের হুমকিও তুলে নেওয়া হয়েছে, আর বল প্রয়োগের তো কোনো প্রশ্নই ওঠে না। একেবারে 180 ডিগ্রি ঘুরে যাওয়া একটা ব্যাপার। তো এই যে এত বড় একটা পরিবর্তন, এর কারণটা কি? নিউজ কি পাঠশালার মতে এর মূলে আছে ভারতের সাথে ইউরোপের একটা বিশাল বাণিজ্য চুক্তি। এটাকে তারা নাম দিয়েছে মাদার অফ অল ডিলস। ভাষ্যটার যুক্তি হল এই চুক্তির জোরেই ইউরোপ আমেরিকার চাপের সামনে রুখে দাঁড়ানোর সাহসটা পেয়েছে। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ট্রাম্পের একটা সম্মেলন ছিল, নাম বোর্ড অফ পিস। কারা এসেছিল আর কারা আসেনি তার একটা লিস্ট। একটা জিনিস খেয়াল করুন, ভারত, চীন, রাশিয়া, ফ্রান্স, ইউকে, মানে বিশ্বের বড় বড় প্লেয়ারদের কেউই আসেনি। অথচ পাকিস্তান কিন্তু হাজির ছিল। ভাষ্যটি বলছে এটাই নাকি অনেক বড় একটা ইঙ্গিত। এই সূত্র ধরে ভাষ্যটি তার দ্বিতীয় বড় পয়েন্টে চলে আসে। সেটা হলো ইউরোপের ফোকাস এখন ভারতের দিকে। আর এই সম্পর্কটা শুধু ব্যবসা বাণিজ্যের মধ্যে আটকে নেই, এটা আরও অনেক গভীরে যাচ্ছে। যেমন ধরুন প্রতিরক্ষা খাতের কথা। ভাষ্যটিতে একটা সেফ ফান্ডের কথা বলা হয়েছে, যেটা ভারত আর ইউরোপীয় ইউনিয়ন মিলে তৈরি করার কথা ভাবছে। আর তার পরিমাণটা শুনলে অবাক হতে হয়। 13.5 লক্ষ কোটি টাকা। বিশাল একটা অঙ্ক, তাই না? তাহলে এই নতুন পার্টনারশিপে ঠিক কি আছে দেখুন। এখানে সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার ডিফেন্সের মতো বিষয়গুলো তো আছেই। তার সাথে আছে টেকনোলজি, সেমিকন্ডাক্টর নিয়ে একসাথে কাজ করা, এমনকি যৌথভাবে প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির পরিকল্পনাও। মানে এটা একটা অনেক বড় আর স্ট্র্যাটেজিক জোটের ইঙ্গিত দিচ্ছে। আচ্ছা, এতক্ষণ তো গেল বিশ্ব রাজনীতির কথা। এবার ভাষ্যটি একটা আঞ্চলিক ঘটনার দিকে নজর ফিরিয়েছিল, আর সেটাও বেশ ইন্টারেস্টিং। একটা ক্রিকেট বিতর্ককে তারা আঞ্চলিক প্রভাবের উদাহরণ হিসেবে দেখিয়েছে। নিউজ কি পাঠশালা এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ঘটনা তুলে ধরেছে। তাদের ভাষ্য অনুযায়ী আইসিসি একটা দাবি না মানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের টি-20 বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নেয়। মনে রাখতে হবে, এটা কিন্তু ওই ভাষ্যটির নিজস্ব ব্যাখ্যা। ভাষ্যটি পুরো ঘটনাটাকে কয়েকটা ধাপে ভেঙে দেখিয়েছে। প্রথমে বাংলাদেশ দাবি করে যে তাদের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। এরপর আইসিসি সেই দাবিটা খারিজ করে দেয়। এর প্রতিক্রিয়ায় বোর্ড টুর্নামেন্টই বয়কট করার সিদ্ধান্ত নেয়। আর শেষে ভাষ্যটার দাবি হল এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে নাকি বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে, সম্মানহানিও হয়েছে। এখানে ভাষ্যটা একটা বিশেষ শব্দ ব্যবহার করেছে, পাম্পিং। তাদের মতে পাকিস্তান নাকি বাংলাদেশকে এই শক্ত অবস্থানটা নিতে উস্কে দিয়েছিল, এমন সমর্থনের আশ্বাস দিয়েছিল যা শেষ পর্যন্ত তারা রাখেনি। এটাই হলো পাম্পিংয়ের মানে ভাষ্যটি অনুযায়ী। আচ্ছা, এবার আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে ভাষ্যটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে যুক্ত করেছে। তারা বলছে একটা দেশের আন্তর্জাতিক শক্তি আসলে তার অভ্যন্তরীণ উন্নয়নের উপরে নির্ভর করে। মানে ঘরের ভিত মজবুত না হলে বাইরের দুনিয়ার সম্মান পাওয়া যায় না। আজকের ভারতের অগ্রগতির ছবিটা বোঝানোর জন্য ভাষ্যটা আমাদের একটা পুরনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। একটা সময় ছিল যখন ইন্ডিয়ান রেলের টয়লেটে মগগুলো শিকল দিয়ে বাঁধা থাকত, যাতে চুরি না হয়ে যায়। এই ছবিটা একবার ভাবুন। আর তারপর এখনকার পরিস্থিতির কথা ভাবুন। তফাতটা আকাশ পাতাল। আর এখন এসেছে বন্দে ভারত স্লিপার ট্রেন। এর ভেতরটা একেবারে প্লেনের মতো।
শাওয়ারে গিজার লাগানো, লাইটগুলো অটোমেটিক, সুযোগ সুবিধা সব হোটেলের মতো। ডিজাইনটাও আন্তর্জাতিক মানের। ভাষ্যটি বলছে এটাই হলো দেশের ভেতরের সেই বদলের ছবি, সেই অগ্রগতির উদাহরণ। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, একটা দেশের অভ্যন্তরীণ উন্নতি কি সত্যিই তার আন্তর্জাতিক প্রভাব বা শক্তিতে রূপান্তরিত হয়? আমরা যে ভাষ্যটা এতক্ষণ ধরে বিশ্লেষণ করলাম তার উত্তর কিন্তু একটা স্পষ্ট এবং জোরালো হ্যাঁ। ব্যাপারটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে, তাই না?